প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব, অনুশীলনী 3। তো এই 3 নম্বর অনুশীলনী থেকে আগেও অনেকগুলো গাণিতিক সমস্যা আমরা অনলাইনে প্রেরণ করেছি। তো যেহেতু আমাদের এখনও সময় আছে, কেবল সেপ্টেম্বর মাস শুরু হবে, তো আমরা যে অঙ্কগুলো বাদ রেখেছিলাম তা আবার সমাধান করছি। এখানে আজকে আমাদের গাণিতিক সমস্যা হচ্ছে 12। তো 12 নম্বরে কি বলা আছে? প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা এবং 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ লাগবে? তো যেহেতু একটি আয়তাকার পার্ক, আমরা একটি আয়তক্ষেত্রের চিত্র আঁকব। তো 12 নম্বর, এটা একটি আয়তক্ষেত্র। এটি লম্বা হচ্ছে 100 মিটার আর চওড়া 50 মিটার। তো বলছে এটা একটি পার্ক, অর্থাৎ এটা পার্ক অর্থাৎ মানুষের বিনোদনের একটি জায়গা। তো এর চারপাশ দিয়ে বেড়া দিতে হবে, এর চারপাশ। তাহলে এখান থেকে যদি বেড়া দেই তাহলে দৈর্ঘ্য পরিমাণ বেড়া দেই, আবার এখান দিয়ে বেড়া দিলে প্রস্থ পরিমাণ বেড়া দেই, এদিক দিয়ে আবার বেড়া দিলে দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য 2 বার, প্রস্থ 2 বার, 2 বার দৈর্ঘ্য 2 বার প্রস্থ, অর্থাৎ চারিদিকে সীমানা প্রাচীর বরাবর যদি বেড়া দিই, তাহলে সীমানা বরাবর যদি বেড়া দেই সেটাকে কিন্তু পরিসীমা বলে, অর্থাৎ পরিসীমা বরাবর বেড়া দেব। এখানে দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থ থাকে। তাহলে আমরা লিখব পার্কের আয়তাকার, লিখব আয়তাকার পার্কের দৈর্ঘ্য বা লম্বা 100 মিটার, চওড়া বা প্রস্থ 50 মিটার। তো বন্ধুরা, লম্বাও যা, দৈর্ঘ্যও তা, চওড়াও যা, প্রস্থও তাই। তাহলে আমরা জানি আয়তাকার পার্কের পরিসীমা সমান উহার দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, প্রস্থ 50 মিটার গুণ 2। 100 যোগ 50, 150 মিটার গুণ 2। 150 গুণ 2, 15 2 30, আর একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 300 মিটার। 300 মিটার কি পেলাম? আমি পার্কের পরিসীমা পেলাম। এবার বলছে প্রতি মিটারে 100 টাকা দরে, অর্থাৎ এখান থেকে ঘুরে আবার এখানে আসা মোট 300 মিটার অতিক্রম করে। তো এর 1 মিটারে বেড়া দিতে খরচ হয় 100 টাকা। তাহলে 300 মিটারে কত টাকা খরচ হবে? তাহলে 1 মিটারে বেড়া দিতে খরচ হয় 100 টাকা। অতএব
300 মিটারে বেড়া দিতে খরচ হয় 100 গুণ 300 টাকা সমান 3 লিখে 1 2 3 4টে শূন্য 1 2 3 4 সমান কত 30,000 টাকা। তাহলে উত্তর 30,000 টাকা। তো বন্ধুরা, আমাদের গাণিতিক সমস্যাটি সমাধান হলো। এবার আমরা 16 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। ষোলো নম্বরে বলছে পরেশের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়। পরেশ একটি লোক, তার 16 একর জমি আছে, তাতে মোট ধান উৎপন্ন হয় 28 মেট্রিক টন। তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান উৎপন্ন হয়? পরেশের 16 একর জমিতে ধান উৎপন্ন হয় 28 মেট্রিক টন। অতএব পরেশের 1 একর জমিতে ধান উৎপন্ন হয় 28/16। অর্থাৎ খেয়াল করো, আমরা 16 থেকে 1-এ এসেছি। কিভাবে আসলাম? 16কে 16 দিয়ে ভাগ দিছি, তাই এই 1 পেয়েছি। কি করলাম? 16কে 16 দিয়ে ভাগ দিয়ে এই 1 পেয়েছি। তাহলে আমার 28কে হতো 16 দিয়ে ভাগ দিতে হবে। এইটা একটা গাণিতিক বাক্য। এর এই পাশে যদি 16 দিয়ে ভাগ দেই, আমার এই পাশেও 16 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা এখানে উপরে নিচে একটু লঘিষ্ঠকরণ করি। 4 7 28 4 4 16 7 4 7 4 এত মেট্রিক টন। এবার এটাকে ভগ্নাংশ আছে, একে আমরা ভাগ করে কিলোগ্রাম মেট্রিক টনে নিতে চেষ্টা করব। আমি দেখি 7 মেট্রিক টন ভাগ 4, তাহলে 4 একবার যায় 4, 3 মেট্রিক টন থাকে এবং এখানে 1 মেট্রিক টন উত্তর পাই, ভাগ পাবো। এবারে 3 মেট্রিক টনকে আমি কিলোগ্রামে নেব। কোন সূত্রে নেব? এটা কিন্তু সূত্র হচ্ছে 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তাহলে আমি এটাকে 1000 দিয়ে গুণ দিলাম, তাহলে 3000 কেজি। একে আমি আবার 4 দ্বারা ভাগ দিব। 30কে 4 দ্বারা ভাগ দিলে 4 7 28 থাকে 2, একটা শূন্য আনি, 4 5 20, একটা শূন্য রয়ে গেল, এটা এখানে করতে, তাহলে এটা হবে কেজি। তাহলে আমার উত্তর কত হলো? 1 মেট্রিক টন 750 কেজি। তাহলে আমি এখানে লিখবো 1 মেট্রিক টন 750 কেজি। তাহলে বন্ধুরা, পরেশের পরেশের 1 একর জমিতে 1 মেট্রিক টন 750 কেজি, অর্থাৎ 1 মেট্রিক টন 750 কেজি ধান উৎপন্ন হবে। উত্তর 1 মেট্রিক টন 750 কেজি।
থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো। আমরা অনলাইনে যে সব গাণিতিক সমস্যার সমাধান করে পাঠাই তোমাদের জন্য, তোমরা এগুলো নিয়মিত চর্চা করবে, এগুলো তোমাদের বাড়ির কাজ। এছাড়াও বইতে যদি তোমরা আরও 2-1টি গাণিতিক সমস্যা নিজেরা করতে চাও, চেষ্টা করবে। যদি কোথাও আটকে যাও আমাদের ফোন দিবে, আমরা তোমাদের সহায়তা করব। সামাজিক দূরত্ব বজায় রেখো। ধন্যবাদ।